দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। আজকে আমাদের অতিথি হিসাবে আছেন তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী হাসান মোহাম্মদ জুনায়েদ। জনাব আলী হাসান মোহাম্মদ জুনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে। স্বাগত জানাচ্ছি আপনাকে, নিউজ 24কে এবং যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে। শুরুতে যেটি জানতে চাচ্ছি, আপনারা 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। আমরা দেখলাম যে 24-এর অভ্যুত্থানের পরবর্তীতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনারাও সেখানে তার আগে একটা নাগরিক কমিটি নামে একটা আলাদা প্ল্যাটফর্ম ছিল, সেখানেও ছিলেন। তো হঠাৎ করে আপনারা সেখান থেকে বের হয়ে নতুন আরেকটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, সেটার মূল উদ্দেশ্যটা কি? জি, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এটার মূল উদ্দেশ্যের জায়গাটা হলো যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হয়েছে, যে আমরা প্রিভিয়াসলি যে রাজনৈতিক আবহের মধ্য দিয়ে গেছি, যে অভ্যাসের মধ্য দিয়ে গেছি, সেই অভ্যাসটাতে আমরা আর থাকতে চাই না। কিন্তু আমরা খেয়াল করলাম যে জুলাইয়ের এই আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের মধ্যকার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে ধারণ করার রাজনীতির পরিবর্তে বরং আমরা দেখতেছি যে প্রিভিয়াস যে রাজনীতির প্র্যাকটিস, এই প্র্যাকটিসকেই নিয়ে কাজ হচ্ছে, ওই অভ্যাসটাকেই ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ খুব স্পেসিফিকভাবে বলতে গেলে আমরা দেখছি যে যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তাদের ব্যাপারেও এমন এমন অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, চাঁদাবাজির অভিযোগ আসছে, আপনি খেয়াল করবেন। তো এই সমস্ত বাস্তবতার আলোকে আমাদের কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের ফলে মানুষের যে চিন্তা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার মতো দৃঢ়তা এবং সেইটাকে নিয়ে কাজ করার মতো সাহস কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না। তারই তাগিদে মূলত আমরা মনে করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেটা মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্নটাকে ধারণ করে এগিয়ে যেতে চায়। তার মানে আপনাকে এটি বলতে চাচ্ছেন 24-এর অভ্যুত্থানের যে মূল চেতনা ছিল, বা আহতদের বিচার, নিহতদের পাশে দাঁড়ানো, তারপরে হচ্ছে যারাই গণহত্যা করেছে তাদের বিচার, নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তারা কি সেখান থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেছে, বিধায় কি আপনারা নতুন একটা প্ল্যাটফর্ম করতে যাচ্ছেন? আমি বলবো যে তাদের দাবি দেওয়ার মধ্যে এই জায়গাগুলো ক্ষীণ হয়ে এসেছে, কিন্তু আমরা এই জায়গাগুলোতে মনে করি এখন পর্যন্ত কোনো সমাধান আসে নাই। সমাধান না আসা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো আলোচনার টেবিলে অনেকটা সাইডলাইন হয়ে গেছে, অথচ এই বিষয়গুলো সুস্পষ্ট সমাধান করা ছাড়া জাতি হিসেবে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই গণহত্যার বিচার করা ছাড়া আমরা জাতি হিসেবে কীভাবে, কোন জায়গা থেকে সামনে আগাবো? যারা মাঠে থেকে, যে তরুণরা 5 কোটি তরুণ লড়াই করেছে, যারা সরাসরি গুলি দেখেছে, পুলিশের গুলি দেখেছে, হেলিকপ্টার থেকে গুলি দেখেছে, তারা এই হত্যাকারীদেরকে যদি এখনও দেখে যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অথবা তারা হুঙ্কার দিচ্ছে, অথচ তাদের বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই, কিংবা যারা এই তরুণদেরকে ধারণ করে বলে দাবি করে তাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয়। সুতরাং আমরা মনে করি যে এই দাবিগুলো মেইন স্ট্রিমিং না হইলে, অর্থাৎ এই জায়গাগুলোতে মেইন ফোকাস, প্রাথমিক জায়গায় এইগুলো ডিল করতে না পারলে বিচার করা, এবং একই সাথে আওয়ামী লীগের, আপনারা খেয়াল করবেন, ফেসিবাদী দল, আওয়ামী লীগ কিন্তু একটা ফেসিবাদী দল, কারণ তারা পুরো 15-16 বছর এমন একটা সিস্টেম তৈরি করেছে যে পুরো রাষ্ট্র ব্যবস্থাই ধ্বংস হয়ে পড়েছে। সুতরাং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, তাহলে কিন্তু এই যে তরুণরা মাঠে ঘাটে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা অনেকেই হাত পা চোখ হারিয়েছেন, তাদের এই আত্মত্যাগের ফলশ্রুতিতে এই বাংলাদেশ কী পেল? বাংলাদেশকে তো এগুলোর বিচার দেখতে হবে, এবং একই সাথে শহীদ আহতদের তাদের যথাযথভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে পুনর্বাসন করার জায়গা নিশ্চিত করতে হবে। এবং যারা নির্বিচারে গুলি চালাইছে এবং এই ব্যাপারে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই, আপনি দেখবেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই ব্যাপারে কোনো অনুশোচনা বোধ নেই। সুতরাং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জায়গায়, এই জায়গাগুলোকে নিয়ে কাজ করতে না পারলে অন্য রাজনীতি করার যে ধান্দা, সেটাকে আমরা ধান্দাই বলতেছি, কারণ সেটা মূলত পরবর্তীতে দেখা যাচ্ছে যে মূলত প্রিভিয়াস যে চর্চা, সেই চর্চাকেই অনুকরণ করার ধারাবাহিকতা। সো আমরা বলতে চাই যে প্রথমত এই জায়গাগুলোকে ডিল করতে হবে, এইটা ডিল করা ছাড়া সামনে অগ্রসর হওয়া কঠিন হবে। আপনারা 24-এর অভ্যুত্থান এবং শাপলার হত্যা, পিলখানা হত্যাকাণ্ডের কথা বলছেন, যে সেগুলো, এখানে 71 তো বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, সেই 71 এবং 24 এই প্রশ্নে আসলে আপনাদের অবস্থানটা কী হবে? 71 এবং 24কে আমরা মনে করি যে বাংলাদেশের জাতির যে সংগ্রামের যে ধারাবাহিকতা, জাতি হিসেবে আমাদের যে সংগ্রাম, আমাদের পূর্বপুরুষেরা যে সংগ্রামগুলো করে গেছেন, আমরা কিন্তু 47-এ একটা সংগ্রাম করেছি, 47-এ আমরা একটা ভূমি পেয়েছি, পরবর্তীতে 71-এ 47-এ একটা বৈষম্যের ফলে কিন্তু 47-এ আমরা এই ভূমিটা স্বাধীন করেছি। আবার একই সাথে 71-এ আমরা কিন্তু একটা বৈষম্যের মধ্য দিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি, শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছি। 71-এ স্বাধীনতা যুদ্ধ আমরা
দেশটাকে স্বাধীন করেছি। একই সাথে কিন্তু 24-এ এসে কিন্তু সেই একই দাবিতেই যে বৈষম্যহীন আমরা সমাজ চাই, একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, সেই একই দাবিতে কিন্তু তরুণরা আন্দোলন করেছে। কারণ হলো আমরা দেখেছি যে প্রত্যেকটা সংগ্রামের পরে যে সংগ্রামের যে মূল স্পিরিট সেটাকে নিয়ে কিন্তু কোনো কাজ হয় নাই, বরং আমরা দেখেছি যে প্রতিবারই আমরা প্রতারিত হয়েছে জাতি হিসেবে। এবং 24-এ এসেও আমরা যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামটা করলাম, তরুণরা জীবন দিল, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং একেবারে মাঠে ঘাটে লড়াই করলাম, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আবারও প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সেই জায়গায় যেন যেতে না হয় সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই প্রত্যেকটা সংগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য, যেটা ধারণ করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা এটি কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবেই থাকবেন, না ভবিষ্যতে রাজনৈতিক দল হওয়ার কোনো পরিকল্পনা আছে, বা আমরা এটাকে রাজনৈতিক দল বলতে পারি কিনা? আমরা এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেই আপাতত আছি। কারণ হলো আমরা খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করেছি যে আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রার জায়গা হলো জুলাইয়ের যে জায়গাগুলো আছে, এটা একটু আগেও আমি বলার চেষ্টা করেছি যে এইটা ডিল না করে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। দেন আমাদেরকে দীর্ঘমেয়াদে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। সেই দীর্ঘমেয়াদের লক্ষ্যমাত্রায় কিন্তু আমরা বলতেছি যে বাংলাদেশের টোটাল যে পলিটিক্যাল স্ট্রাকচার এবং কালচার, যেটা হলো যে চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যে রাজনীতি, এই জায়গাটা ভাঙতে হবে। সো এই ভাঙাটা কিন্তু একটা লম্বা জার্নি, লম্বা পলিটিক্যাল জার্নি। তো সেই জার্নিতে যাওয়ার আগে আমরা প্রাথমিক লক্ষ্যমাত্রাগুলো নিয়ে কাজ করতে চাই এবং এই দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রার পথেও আমরা হাঁটতে চাই। সুতরাং সেই জার্নির পথেই আমরা এই ডিসিশনটা নিতে পারবো আর কি। আপনাদের এই প্ল্যাটফর্মে কে কে আসতে পারবে, কাদের আসার সুযোগ আছে, কারো আসার কোনো দিন আছে কিনা, এই বিষয়ে যদি কিছু। ফেসিবাদে যারা পক্ষে ছিলেন, যারা একেবারে সোজা কথায় হলো যে এই ফেসিবাদী আমলে যারা বেনিফিশিয়ারি ছিলেন, সরাসরি এই খুন গুম হত্যা গণহত্যার সাথে জড়িত ছিলেন, এটাতে পৃষ্ঠপোষকতা করেছেন, এই সকল সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন, নানাভাবে যারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছেন, তারা আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারবেন না। এছাড়া যারাই এই দীর্ঘ 16 বছরের সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তরুণ থেকে শুরু করে সিনিয়ররা যারাই আছেন, প্রত্যেকে ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে। কারণ আমাদের এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রার জায়গাটা হলো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধরে, এবং একই সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা যেটা, সেটাও কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এস্টাবলিশ করা। সুতরাং আমরা মনে করি যে যারাই এই আকাঙ্ক্ষাকে লালন করেন তারা প্রত্যেকেই এখানে ওয়েলকাম। কিভাবে অল্প সময় বা আপনারা কত দিনের মধ্যে সেটা কিভাবে সেই কাজ করবেন, একটা সারা দেশের সাংগঠনিক কাঠামো আপনাদের কেমন হবে? সারা দেশে আমরা ইতিমধ্যেই পুরো দেশেই আমাদের সংগঠনটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চিন্তাভাবনা হলো যে আমরা প্রথমত হলো যে আহ্বান করেছি যারা আমাদের সাথে কাজ করতে চান গুগল ফর্মের মধ্য দিয়ে, এবং একই সাথে আমরা ফোন কল মেসেঞ্জারেও কিন্তু প্রচুর রেসপন্স পেয়েছি, এবং ওইখান থেকে আমরা সারা দেশের 64টা জেলার লোকজনই পেয়েছি। তাদের সাথে আমরা ইতিমধ্যেই কমিউনিকেট করেছি এবং বিভিন্ন পর্যায়ে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছি। এছাড়া আমরা নতুন একটা অফিস নিয়েছি, সেখানে আমরা সবাইকে, যারা আমাদের সাথে কাজ করতে চান, সবাইকে ওয়েলকাম করব। এখানে এসে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংগঠনটাকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাব। ইতিমধ্যেই গুগল ফর্মে আমরা যে রেসপন্স পেয়েছি বা ফোন কল মেসেঞ্জারে যা মেসেজ পেয়েছি, তাতে সারা দেশে আমাদের একটা সাংগঠনিক জায়গা তৈরি হয়েছে। এটার নাম দিয়েছেন আপনার তরুণদের রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। শুধু কি তরুণরা এখানে থাকবে, নাকি অন্য যে কোনো বয়সী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের সাথে আসতে এটা পারবে? খুবই ভালো প্রশ্ন। এখানে সিনিয়ররাও থাকবেন, শুধু তরুণরা না। তরুণরা যেহেতু এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তরুণদের এই আকাঙ্ক্ষার জায়গাটা যেহেতু বেশি, সুতরাং তরুণদের এই জায়গাটায় বড় একটা স্টেক। কিন্তু সিনিয়রদের অভিজ্ঞতা, সিনিয়রদের জীবনের যে লার্নিং, এটা তো আমাদের কাজে লাগবে, ওটা লাগবে আমাদের। সুতরাং আমরা তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয়েই এই কাজটা করতে চাই। 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা একটা লক্ষ্য নিয়ে কাজ করছিলেন, সেটা হচ্ছে যে বিচার বা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তে হঠাৎ আপনাদের মধ্যে, যেহেতু আপনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন এবং আপনার সাথে আমরা আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, মানে যারা একেও নাগরিক কমিটিতে ছিলেন, আমরা কি এটা ধরতে পারি যে রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্ব থেকে আপনাদের আলাদা কোনো বিভাজন এরকম? এখানে বিভাজনের কয়েকটা স্পেসিফিক পয়েন্ট ছিল, এটা আমি বারবারই বলার চেষ্টা করেছি। স্পেসিফিক পয়েন্টের জায়গা হলো যে আমরা বারবার আর্থিক স্বচ্ছতার ব্যাপারে কথা বলেছি এবং আর্থিক জায়গায় আমরা স্পষ্টকরণের কথা বলেছি, এবং আপনি খেয়াল করবেন যে এই ব্যাপারে নানা জায়গা থেকে কিন্তু কথা উঠতেছেও। তো সেই জায়গাটা স্পষ্ট না করলে আমরা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত সারাদিন চিৎকার করলেও কিন্তু কাজ হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাতে হবে মানুষকে, অর্থাৎ মানুষের সামনে আপনার আর্থিক জায়গাটা স্পষ্ট করতে হবে যে আমি এভাবে আয় করছি, এভাবে ব্যয় করছি। তো এই স্পষ্টীকরণ করা ছাড়া আমরা নতুন কী রাজনৈতিক বন্দোবস্ত অফার করতেছি? সুতরাং আমরা এই একটা স্পষ্ট জায়গা ছিল, এবং একই সাথে
পার্টির ইন্টারনাল ডিসিশন মেকিং প্রসেসে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা কিভাবে হচ্ছে, সেটা পার্টির সদস্য হিসেবে বা কমিটির সদস্য হিসেবে সকল সদস্য সেই ডিসিশনটার মধ্যে পার্টনার হতে পারছে না। সে কথাগুলো আমরা বারবার বলেছি যে সবাই এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে পারছে না কেন। যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে না পারে তাহলে এই কমিটিতে থাকার তো আর কোনো মানে হয় না। সুতরাং এই কয়েকটা জায়গায় কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বলেছি, এবং একই সাথে আপনি খেয়াল করবেন যে গঠনতন্ত্র, আমরা বারবার বলেছি যে একটা গঠনতন্ত্র দরকার যার মধ্যে ক্রাইটেরিয়া থাকবে, কোনো একটা জিনিস নির্বাচন করার, কোনো একটা বডি গঠন করার ক্রাইটেরিয়া থাকবে, সব কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ থাকবে। সেই জায়গাগুলো আমরা কিন্তু পাইনি। এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি যে এই প্রত্যেকটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেন আমরা ওই জায়গাটাতে সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। আমরা একটা গঠনতন্ত্রের মধ্য দিয়ে, একই সাথে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে এবং ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, স্বচ্ছ পুরো দেশবাসীর সামনে স্বচ্ছ রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনাদের যারা সহযোদ্ধা ছিলেন যে তাদের আয়ের উৎস কী, ছাড়া বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কাছে একই প্রশ্ন, যেহেতু আপনারা নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, আপনাদের আয়ের আসলে উৎসটা কী? আমাদের আয়ের উৎসের জায়গা হলো যে আপনি খেয়াল করবেন আমাদের গুগল ফর্মে আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে কে কীভাবে আমাদের সাথে যুক্ত হতে চান। তো সেইখানে দাতা হিসেবে অনেকেই রেসপন্স করেছেন এবং আমাদের কাছেও রেসপন্স করেছেন। সো এই বিশাল সংখ্যক লোকজন আমাদেরকে সহযোগিতা করতে চেয়েছেন। আমরা সেই জায়গাগুলোকে ওপেন করব, ক্রাউড ফান্ডিং সোর্সের মাধ্যমে একটা পলিসি ডেভেলপ করে সেই ফান্ডটা আমরা কালেক্ট করবো এবং একই সাথে একটা রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে যারা আমাদেরকে ডোনেট করবেন তাদের কাছে রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে এবং সারা দেশের মানুষের কাছে স্পষ্ট রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে আমরা দেখাবো যে আসলে আমরা কিভাবে করে এই প্ল্যাটফর্মটা রান করছি। একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে আছে, আপনারা যা একসাথে কাজ করেছেন। আপনারা যদি এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, ভবিষ্যতে সেখান থেকে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আপনারা তাদেরকে এই জায়গায় ইনভাইট করবেন কিনা? আমরা সবার জন্য ওপেন স্পেস, যে কেউ আসতে পারবেন যদি এই জায়গাগুলোতে তিনি মনে করেন যে তিনি আমাদের সাথে অ্যাগ্রিড এবং একই সাথে কাজ করতে চান। যেহেতু ওইখানে আমার সহযোদ্ধারাই আছেন, আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি, অনেক বিষয়ে আমাদের মধ্যে একমত আছে, দ্বিমত আছে। আমরা এখানে কিছু জায়গা থেকে মনে করেছি যে আমাদের আলাদাভাবে কাজ করা প্রয়োজন, সেটা আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। তো সেই জায়গা থেকে যারাই একমত হবে না আমাদের সাথে, আমাদের সবার জন্য ওয়েলকামিং। সারা দেশের জনগণ যদি আপনাদের সাথে কানেক্টেড হতে চায়, কিভাবে কানেক্ট হবে, আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি, সেই বিষয়ে? একটা তো হলো আমরা একটা অফিস নিয়েছি, অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো আমরা ওপেন করে দিয়েছি, সেই মাধ্যমগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের পার্সোনাল অনেকের কাছে আমাদের নাম্বারগুলো আছে, মাঠ পর্যায়ে সংগঠকরা কাজ করতেছেন, যোগাযোগ করতেছেন। তো এইভাবে করে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড হচ্ছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আলী হাসান মোহাম্মদ জুনায়েদ, আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী হাসান মোহাম্মদ জুনায়েদ। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে এমন কোনো রাজনৈতিক বা ভিন্ন কোনো আলোচনার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।